এই রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। দর্শক, আমরা এখন আমাদের শেষ প্রশ্নে চলে যাচ্ছি। জেনে নিচ্ছি প্রশ্নটা। ভূমি বিন্যাস ও ব্যবহার নীতি, স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, বাণিজ্য নীতি, শিল্পনীতি, স্থানীয় সরকার নীতি, নিরাপদ খাদ্য নীতি, জনবাধ্য বিচারিক নীতি, খনিজ নীতি, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নীতি, গবেষণা ও উন্নয়ন নীতি ইত্যাদি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে আপনি কী পদক্ষেপ গ্রহণ করবেন? প্রার্থীর কাছে এই প্রশ্নটি আমাদের প্রতিনিধিরা করেছিল এবং আমরা জেনে নেব উত্তরে তিনি কি বলেছেন। আমরা চাই যে স্বাস্থ্যনীতির কথা, যে স্বাস্থ্য সেবাটার মান আমাদের দেশে অত্যন্ত নিম্নমান। আপনি হাসপাতালে গেলে আসলে ডাক্তাররা যেরকম ব্যবহার করে সাধারণ মানুষের সাথে, সেটা আসলে দৃষ্টিকটু। আমরা চাই ডাক্তাররা জনগণের বন্ধু হোক, জনগণেরকে সাথে নিয়ে তারা কাজ করুক, জনগণের সাথে ভালো ব্যবহার। অনেক সময় ডাক্তাররা যদি ভালো ব্যবহার করে, রোগী কিন্তু ভালো হয়ে যায়। আমরা প্রতিবন্ধীদের জন্য আলাদা একটা কাউন্টার করতে চাই, নারী ও শিশুদের জন্য আলাদা কাউন্টার অলরেডি আছে, কিন্তু প্রতিবন্ধীদের জন্য আলাদা একটা কাউন্টার করতে চাই, সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা একটা কাউন্টার করতে চাই, যেখান থেকে তারা খুব সহজে আহ সেবাটা পাবে। তারপরে আপনি ভূমি বিন্যাস ও ব্যবহার নীতি, ভূমির যে ব্যবহার, আপনারা সরকারি অনেক ভূমি দেখবেন যে আসলে দখল করে রাখে কিছু দখলবাজরা। এই ভূমি এবং উদ্ধারের জন্য সর্বোচ্চ বল প্রয়োগ করা হবে, কারণ সরকারি ভূমি কারো অধীনস্থ হইতে পারে না। যারা দখলবাজ দখল করে রাখছে, যেমন আপনি দেখবেন খাল ভরাট করে পর্যন্ত জমি ভূমি দখল করে, সেটা সরাতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে শিক্ষানীতি। ওই শিক্ষানীতির কথা আগেই বলেছি যে ভারী বই খাতার স্তূপ থেকে সরিয়ে আমরা সবাইকে কর্মমুখী শিক্ষার দিকে ধাবিত করতে চাই, যাতে দেখবেন যে বিদেশের বাচ্চারা, আমাদের দেশের বাইরের বাচ্চারা যেখানে আপনারা রকেট বানাচ্ছে, মিসাইল বানাচ্ছে, ডামি, সেখানে আমাদের দেশের বাচ্চারা পড়তেছে হাট্টি মাটি ডিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। আসলে আমরা এইগুলো দিয়ে যে কি শিখবো আমরা জানি না। এইগুলোর একটা বাস্তব করতে চাই। এরপর বাণিজ্যর যে নীতির কথা বলেছেন, বাণিজ্য আসলে আমরা কিছুটা সরকারিকরণ করতে চাই। এই ক্ষেত্রে যেমন আমার টার্গেট আছে প্রত্যেকটা ইউনিয়নে একটা করে সুপার শপ স্থাপন করা, যেখানে সরকারি কোষাগার থেকেই, যেমন মনে করেন চাল ডাল চিনি তেল নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ওখানে যাবে, যাতে কম মূল্যে সাধারণ জনগণ সেখান থেকে ক্রয় করতে পারে। তাহলে এই বাইরের যে সিন্ডিকেটটা আছে, এই সিন্ডিকেটটা কিন্তু ভাঙা সম্ভব। কৃষক সরাসরি তার মালটা ওখানে নিয়ে বিক্রি করতে পারবে। তাহলে এই সিন্ডিকেটটা আর থাকতেছে না, তখন তারা বাধ্য হবে কম মূল্যে মালামাল বিক্রি করতে। আসলে আমরা চাইলেই সম্ভব। সরকার, বিগত দিনের সরকার বা যারাই আসুক, এই জায়গাটা নিয়ে কাজ করবে না, কারণ তারা এখান থেকে একটা মাসোয়ারা পায়। এই মাসোয়ারা বাণিজ্যটা বন্ধ করতে হলে এটা করতে হবে। তাহলে দেশের সাধারণ জনগণ ভালো থাকবে। অবৈধ যারা দখল মানে এই আছে, যারা ব্রোকার আছে, যারা তারা এখান থেকে দূরে থাকবে ইনশাল্লাহ। আর স্থানীয় সরকার নীতি, নিরাপদ খাদ্য নীতি, জনবান্ধব বিচারিক নীতি, খনিজ নীতি, এগুলো সবকিছু এর মাঝে আছে। স্থানীয় সরকার নীতির আপনি দেখবেন যে স্থানীয় সরকারে যারা আছে, এখানে কিন্তু সরাসরি এমপি হস্তক্ষেপ করে, একটা এলাকার এমপি হস্তক্ষেপ করে, যার জন্য তারা কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারে না। আমার আমার ক্ষেত্রে হচ্ছে আমরা চাই তারা স্বাধীনভাবে কাজ করুক। আমাদের দেশের খনিজ সম্পদ আছে, আমরা সেটা কিন্তু আসলে আপনি নিজেও জানেন যে সিলেটের দিকে আমাদের কিন্তু পারমাণবিক যে একটা খনিজ সম্পদ আছে, যেটার মান খুবই ভালো। সেটা উত্তোলনের জন্য আমরা কিন্তু আমাদের পারমাণবিক হচ্ছে গবেষণাগার আছে, কিন্তু তারা কিন্তু আসলে তেমন কোনো কাজ করছে না। তারা শুধুমাত্র নামেই আছে, সরকারি বেতন নিচ্ছে, কিন্তু দিন শেষে আমাদের ফলাফল জিরো, যে আমাদের আসলে দেশে একটা বলতে পারে যে আমি ওইখানে চাকরি করি। আর স্থানীয় সরকারের কথা তো বললাম। এরপরে হচ্ছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নীতি। হ্যাঁ, খাদ্যনীতির ব্যাপারটা হচ্ছে নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নাই। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনি মনে করেন করোনা আসতেও ভয় পায়। করোনার সময় অনেক মানুষ মনে করেন মারা গেছে, কিন্তু আমাদের দেশের মানুষ আগে থেকেই এত পরিমাণ ভেজাল খাদ্য খেয়েছি যে করোনা এসেও আমাদের কিছু করতে পারে নাই ভাই, কারণ খাদ্যে ভেজালের কারণে। তো আমরা চাই যে আসলে এই খাদ্যে ভেজাল ওই নামমাত্র শুধু
ওই দেখবেন যে আপনি দোকানে দোকানে গিয়ে তারা হচ্ছে অভিযান করে, আমাদের যারা ইয়ে আছে দোকানে দোকানে। এটা যদি আমি ফ্যাক্টরি গুলোতে করি তাহলে কিন্তু বন্ধ করা সম্ভব, এটা করে না। কারণ ওইখান থেকে একটা বিশাল অঙ্কের একটা টাকা যা দেয় তাদেরকে, এটা আমি সরাসরি বলছি, বিশাল অঙ্কের একটা টাকা দেওয়ার কারণে তারা কিন্তু ওখানে অভিযানে যায় না। এর মধ্যে সরকারও জড়িত থাকে, আহ যার কারণে এটা হয় না। আর প্রশাসনকে চাই আমরা, জনগণের আগেই বলেছি জনগণের বন্ধু তারা। জনগণের বেতনের ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন হয়, কিন্তু তারা কিন্তু সাধারণ নিরীহ জনগণের উপরে বারবার তারা অত্যাচার করে, তাদের থেকে ঘুষ নেয়। এই ঘুষ বাণিজ্যটা আমরা বন্ধ করতে চাই। এখানে আমরা চাই যে তারা জনগণের সেবক হয়ে কাজ করুক, যেহেতু আমার টাকায় তারা তাদের বেতনটা হয়। আসলে আপনি দেখবেন যে ঘরে যদি আমি একটা কাজের লোক রাখি, সে আমার কথা শুনবে না আরেকজনের কথা শুনবে? আমার টাকায় যদি সে বেতন পায়, সে যদি আমার উপরে খবরদারি করে, আমার উপর লাঠি চালায়, তাহলে সেই জিনিসটা কেমন জানি হয়ে গেল। তো আমরা চাচ্ছি এই জায়গার জনগণের বন্ধু হইতে হবে। জনগণের বন্ধু না হলে, জনগণ যদি ট্যাক্স দেওয়া বন্ধ করে দেয়, বেতনটা কোত্থেকে পাবে? আসলে আমাদের দেশের জনগণের ক্ষমতা সম্পর্কে জনগণকে বুঝতে দেওয়া হয় না, বুঝতে দেয় না নেতারা। যেদিন জনগণ তার ক্ষমতা সম্পর্কে বুঝতে পারবে, সেদিন কিন্তু নেতাদের জারিজুরি শেষ হয়ে যাবে। এটা হচ্ছে সর্বোপরি কথা। দর্শক, আমরা সর্বশেষ প্রশ্নের উত্তরও প্রার্থীর থেকে জেনে নিলাম। এবার আমরা আমাদের বিশ্লেষণ পার্টে চলে যাচ্ছি রাশেদ আলীর সঙ্গে। সত্যিকার অর্থে কি এতগুলো গুরুত্বপূর্ণ নীতির কথা আমাদের প্রশ্নে ছিল, অনেকগুলো। কিন্তু ওনার উত্তরে সেই গুরুত্বটা আমি অনুধাবন করিনি। উনি খুবই স্থানীয় পর্যায়ের এবং খুবই শ্যালো কিছু সমস্যার কথা বলেছেন, এবং বেশিরভাগ বলেছেন উনি তার কর্মসূচি বা কার্যক্রমের কথা। আসলে একটা পলিসি চেঞ্জ করার জন্য যা করা দরকার, সেটার প্রথম হচ্ছে সেই পলিসির গলতটা ফাইন্ড আউট করা, খুঁজে বের করা। তিনি ওইভাবে বললে আমি খুব খুশি হতাম যে আমরা আসলে এই নীতিগুলোর গলতগুলো আগে খুঁজে বের করব, এবং সেই গলতগুলা সমাধানে প্রয়োজনীয় সমস্ত আইন আমরা করতে উদ্যোগী হব। এই জন্য আমাদের রিসার্চ টিম থাকবে, এই জন্য আমাদের পলিসি লেভেলে আন্তর্জাতিক জাতীয় সমস্ত পর্যায়ের মানুষদেরকে আমরা সম্পৃক্ত করব, এরকম নানা কিছু বলতে পারতেন। কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিটা তো শিক্ষানীতির কারণে হচ্ছে না, হ্যাঁ, সিস্টেমের কারণে হচ্ছে। বা কোথায় কেন হচ্ছে, যেমন উনি খুব সহজ বাক্যে বলে দিলেন যে সরকারি জমিকে আমরা বেসরকারি ব্যবহার করতে দিব না, বা এই জাতীয় কিছু। এখন সরকারি জমিকে আমরা কি করতে দিব আর কি করতে দিব না, এটা নিয়ে তো বিশদ গবেষণার প্রয়োজন, তাই না? অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করতে হবে, সেটা এক আলোচনা। কিন্তু যখন আমরা পলিসি লেভেলে আলোচনা করব, শিক্ষায় বইয়ের ওজন কমানো সেটা যেমন একটা, কিন্তু শিক্ষায় আমরা কি পড়াবো এবং আমাদের শিক্ষাটা, উনি অবশ্যই এই কথাটা বেশ ভালো বলেছেন যে কর্মমুখী শিক্ষার দিকে উনি মনোযোগ দিবেন। তো যাই হোক, আমার এক বাক্যে উত্তর যদি আমি এরকম দিতে চাই যে আসলে এটা খুবই গুরুগম্ভীর একটা আলোচনার জায়গা ছিল। সেই জায়গা থেকে তিনি হয়তো বা আরেকটু ভেবে চিন্তে এই প্রশ্নের উত্তরটা দেওয়া প্রয়োজন ছিল। তো যাই হোক, তার ইচ্ছাটাকে আমি আবারও সাধুবাদ জানাই, এবং এরকম ইচ্ছা নিয়ে যদি আমাদের সংসদ সদস্যরা ভবিষ্যতে নির্বাচিত হয়ে আসেন, তাদের মাধ্যমেই, তাদের হাত ধরেই হয়তোবা এই নীতিগুলো, যে এই নীতির যে ত্রুটিগুলো সংশোধন হয়ে বাংলাদেশ আগামীর দিকে সুন্দর জায়গায় এগিয়ে যাবে। আমি একটু বলতে চাই যে উনি মাসোয়ারা বাণিজ্য উল্লেখ করেছেন, এটা নিয়ে কিছু বলতে চান কিনা? না, তার আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত একই, আমি একই বলি না, মানে তার একটা ঝোঁক আমি টের পাচ্ছি। অর্থাৎ তিনি কোনো কারণে বাংলাদেশের দুর্নীতি, চাঁদাবাজি, এই যে মাসোহারা বা অবৈধ অর্থ, এই বিষয়গুলো তাকে নাড়া দিচ্ছে, এবং তিনি এতে খুব সংক্ষুব্ধ, বিরক্ত। তো সেই জায়গাটা ভালো, কিন্তু সেটা দূর করতে হলে যে সিস্টেমের পরিবর্তন আনা দরকার, সেই জায়গাগুলো নিয়ে তাকে আমি আরেকটু বেশি ভাববার অনুরোধ করব আর কি। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সংক্ষেপে বলে শেষ করতে চাই যে আমাদের বিট রবিন 10Q এর ওয়েবসাইট যেটা, সেখানে আপনারা দেখতে পাবেন যে প্রার্থীরা কে কতটুকু নম্বর পেল, আমাদের জনগণ তাদেরকে কতটুকু মূল্যায়ন করতে পেল, এই জিনিসগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে পাবেন। ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে bitrobin.org। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকবেন, পরবর্তীতে আরও অনেক বিশ্লেষণ চলে আসবে। এই রাষ্ট্রের মালিক জনগণ।